জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেখানে সময় থমকে দাঁড়ায়। আর আজ ঠিক তেমনই একটা দিন। সকাল 8টা বাজে। আমি নতুন চাকরির প্রথম দিন। মাথার ভেতর অজস্র চিন্তা। কেমন হবে অফিস, বস কেমন, কাজের চাপ কেমন। কিন্তু একবারও কল্পনা করিনি আমার এক্স গার্লফ্রেন্ড হবে আমার নতুন বস। আমি রাহাত, বয়স 25 বছর। ঢাকার এক নামী প্রাইভেট সফটওয়্যার কোম্পানিতে জয়েন করেছি। নতুন চাকরি, নতুন জীবন ভেবেছিলাম, কিন্তু অতীত কি কখনো মুছে ফেলা যায়? অফিসের লবি, সকাল 9টা 30 মিনিটের দিকে। ওয়েলকাম ভাই, নতুন অফিস নতুন যুদ্ধ। দোস্ত, যুদ্ধ হইলেও তুই পাশে থাকলে জিতবই। ভাই এক কাজ কর, তাড়াতাড়ি কনফারেন্স রুমে যা। বস তোদের টিম মেম্বারদের সাথে একে একে মিটিং করছে। আমি চেয়ারে বসে বুকের মধ্যে ধক ধক শব্দ শুনছিলাম। কে এই বস? কেমন মানুষ? কনফারেন্স রুম, সকাল 10টা। হঠাৎ দরজা খুলে গেল। হাই হিলের শব্দ, পারফিউমের হালকা গন্ধ। আমি চোখ তুলে তাকালাম, আর সঙ্গে সঙ্গে আমার শরীরের ভেতর সব রক্ত যেন মাথায় উঠে গেল। সায়রা, হ্যাঁ, সায়রা ইসলাম, আমার এক্স গার্লফ্রেন্ড, এখন আমার বস। এক সময় যার জন্য পাগল ছিলাম, যার সঙ্গে স্বপ্ন দেখেছিলাম, আজ সে আমার সামনে দাঁড়িয়ে। হট সিক্স শাড়িতে, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, আর চোখে সেই পুরনো চেনা আগুন। Welcome, Mr. Rahat. I hope you haven't forgotten your past, because I haven't. ম্যাডাম, আপনি? Yes, you are new project head. তোমার রিপোর্ট এখন থেকে আমার কাছে যাবে। Ready for that? আমি বুঝে গেলাম এটা শুধুমাত্র অফিসের দায়িত্ব নয়, এটা শুধু এক রোমান্টিক প্রতিশোধের খেলা। ওয়ার্কডেস্কে ফেরার পথে। কিরে ভাই রাহাত, বসকে দেখে তো ঘেমে গেছেন। ঘাম তো এমনিতেই পড়ে, এসি কম মনে হচ্ছে। লাঞ্চ টাইম। দোস্ত, তোর বস তো জাস্ট ওয়াও, দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর স্মার্ট। জানিস, কেউ কেউ বলতো এই মেয়েটার চোখেই আগুন। আমি কিছু বললাম না, শুধু জানি সেই আগুনে আমি একদিন পড়েছি, আর আজ আবার সেই আগুন সামনে এসে দাঁড়িয়েছে। হঠাৎ আমার ডেস্কে এসে বলে, Mr. Rahat, coffee with me, now. আমি চমকে উঠলাম। সবাই তাকিয়ে আছে। ম্যাডাম? Don't worry, just coffee, no emotions. Just like your breakup message, no feelings anymore. তারপর হেসে চলে গেলেন। আমি চেয়ার থেকে উঠলাম, আর জানলাম এই অফিসটা কেবল কাজের জায়গা না, এখানে চলবে রোমান্টিক যুদ্ধ। ও এক কাপ কফি জ্বালিয়ে দিল। ভেতরে অনেক পুরনো স্মৃতি। আমি বসে আছি ক্যান্টিনের এক কোনায়, আর আমার সামনে বসে আছেন সায়রা, আমার এক্স, এখন আমার বস। সে ঠান্ডা চেহারা, চোখ নামিয়ে কফির কাপে চুমুক দিচ্ছে। মুখে কোনো অনুভূতি নেই, কিন্তু আমি জানি তার ভেতরে কিছু একটা জ্বলছে, আমার মতোই। তুমি এখনো চিনি ছাড়া চা কফি খাও? চিনি চেয়ে তেতো অনেক কিছু খেয়ে ফেলেছি, কফি আর কেমন তেতো হবে? তোমার এই কথার জন্যই একসময় ভালো লেগেছিল, আবার এই কথার জন্যই শেষ পর্যন্ত ভালোবাসা শেষ হয়ে গিয়েছিল। আমি কোনো কথা খুঁজে পাই না, শুধু তার চোখের দিকে তাকাই। সেই চোখে এখন অভিমান আর আগুন মিশে গেছে। তুমি তো বলেছিলে ভবিষ্যৎ গড়তে গেলে অতীত ফেলে দিতে হয়। খুব সুন্দর লাইন ছিল সেটা। তুমি বুঝলে না তখন। আমি পরিস্থিতির জন্য বলেছিলাম, নিজের জন্য না। তুমি চাও আমি বুঝে ফেলি সব? এত সহজ? সে কফি শেষ করে কাপ টেবিলে রাখলো, তারপর একটু ঝুঁকে এলো আমার দিকে। এখন আমি তোমার বস, মনে থাকবে তো? আমার গলার নিচে কেমন যেন আটকে গেল। মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললাম। সে উঠে দাঁড়ালো। হালকা পারফিউমের গন্ধ আমার নাক ছুঁয়ে গেল। ব্রেকআপের প্রতিদান অফিসে খুব সুন্দরভাবেই শোধ করা যায়, তুমি দেখতে পাবে। সে চলে গেল, আর আমি বুঝে গেলাম এই অফিস হবে আমার জন্য সবচেয়ে বড় পরীক্ষার জায়গা। দুপুরে ডেস্কে ফিরতেই তামান্না ম্যাডাম এসে হাজির। তিনি সাইডার সিনিয়র, আর অফিসে সবাই ভয় তার কথা শুনে। তখন তামান্না ম্যাডাম, তোমার সাথে কিছু কথা আছে রাহাত, একটু কনফারেন্স রুমে আসো। আমি ভিতরে ভিতরে ঘামছি, ভাবলাম আবার কোনো ভুল করলাম বুঝি। তখন আবার তামান্না ম্যাডাম, তুমি জানো তোমার বস আর তোমার মধ্যে ব্যক্তিগত ইতিহাস আছে। আমি থমকে গেলাম, কিছু না বলে মাথা নিচু করলাম। তোমার প্রতিভা আছে রাহাত, কিন্তু সাবধানে থেকো। সায়রা খুব বুদ্ধিমান, তার অনুভূতি আর অফিস দুটো একসাথে চলে না। আমি পেশাদার থাকতে চাই ম্যাডাম। তুমি চাইতে পারো, কিন্তু সে কি চায় সেটাই দেখার বিষয়। তিনি চলে গেলেন, আর
আমার মাথায় ঘুরতে থাকলো একটাই প্রশ্ন, সায়রা কি সত্যি শুধু প্রতিশোধ নিচ্ছে নাকি কিছু অনুভূতি এখনো রয়ে গেছে? সকালবেলা অফিস ছুটির আগে সজল আমার দিকে তাকিয়ে মুচকি আসলো। দোস্ত, তোর বস তো দেখি তোকে দেখলেই কফি প্লাস টর্চার মুডে চলে যায়। ও শুধু প্রতিশোধ নিচ্ছে মনে হয়। দোস্ত, আমি তো দেখছি প্রতিশোধ না, প্রেমের পুরনো আগুনই ধোয়া হয়ে বের হচ্ছে। আমি কিছু বললাম না, শুধু জানি এই আগুন নিভবে না, বরং ধীরে ধীরে আরো জ্বলবে। পরদিন সকালে অফিসে ঢুকেই বুঝলাম আজ কিছু একটা হতে যাচ্ছে। সবার মুখে মুখে একটাই কথা, নতুন প্রজেক্ট, নতুন টিম, আর হট বসের সাথে হট আইটি এক্সপার্ট। হ্যাঁ, নতুন একটা ক্লায়েন্ট এসেছে, বড় প্রজেক্ট, আর তাতে আমি আর সাইরা একসাথে কাজ করব। বসে আছি মিটিং রুমে, কাচের ভেতর দিয়ে সাইরাকে দেখা যাচ্ছে, চুল খোলা, ব্ল্যাক ফর্মাল ড্রেসে যেন ঝড় তুলছে। মনে হচ্ছিল ওর প্রতিটা হেঁটে আসা ধাপে ধাপে আমার পুরনো প্রেম আর ব্যথা ফেরত আসছে। সে ঢুকে আমার পাশে বসে, তারপর হাতে ফাইল, চোখে সেই আগুন। তোমার কাজ হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস বিশ্লেষণ, তারপর আমার রিপোর্ট করা, বুঝেছো? হ্যাঁ ম্যাডাম। ভাবিও না, আমি খুব রুড বস না, তবে এক্সের সাথে একটু বেশি সিরিয়াস হয়ে যায়। মিটিং শেষে সে হঠাৎ ফাইল থেকে একটা পুরনো কাগজ বের করলো, আমার হাতে লেখা চিঠি, যেটা দিয়ে আমি সম্পর্ক শেষ করেছিলাম। এই হাতে লেখাটা খুব চেনা লাগছে, কি বলো রাহাত? সবাই চুপ, আমি জমে গেলাম। এটা এটা ব্যক্তিগত ছিল। তুমি তো ব্যক্তিগত আর অফিসের মধ্যে পার্থক্য করো না, আমাদেরও শিখতে হবে। সে চিঠি রেখে চলে গেল। আমি বুঝলাম সে শুধু প্রতিশোধ নিচ্ছে না, মনের যন্ত্রণা উপচে পড়ছে। বিকেলে ক্যান্টিনে বসেছিলাম, আমার সামনে বসে নাফিজা, ওর চোখে এক ধরনের চিন্তা। তুই জানিস তো সায়রার জন্য বাসা থেকে ছেলে দেখছি। কে? ছেলেটার নাম আরিফ, কানাডা থেকে এসেছে, ধনী ফ্যামিলি। কালকে ওর সাথে দেখা করতে যাবে সায়রা। আমার মনে যেন কেউ পাথর ছুঁড়ে মারল, বুকের মধ্যে ঝড়, আগুন, হিংসা। সেটা তো ওর ব্যক্তিগত ব্যাপার, আমি কিছু বলার কেউ না। কথাটা বললাম, কিন্তু নিজের কণ্ঠেই বিশ্বাস হলো না। সন্ধ্যায় অফিস ছুটির সময় পার্কিং লটে দেখি সায়রা দাঁড়িয়ে আছে, হাতে মোবাইল। আমি পাশ কাটিয়ে যেতে যাচ্ছি, রাহাত, আমি থমকে গেলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো আরিফ কেমন ছেলে? আমি জানি না, আর জানতেও চাই না। তুমি তো একসময় আমার সব জানতে চাইতে, এখন আগ্রহ নেই? আমি আর কিছু না বলে চলে গেলাম, কিন্তু পেছনে ওর চোখের তীক্ষ্ণ চাহনিটা এখনো পোড়াচ্ছে আমাকে। সকালে অফিসে ঢুকতেই চারদিক কেমন যেন চাপা কোলাহল, সবাই কিসের যেন অপেক্ষায়। আমার ডেস্কে বসতেই সজল এসে গা ঘেঁষে বসলো। দোস্ত, তোর বস আসতেছে, হাতে এক হ্যান্ডসাম ভাইরাসের হাত ধরে। মনে হয় আরিফ ভাই ইন পার্সন। আর বলল। আমি মুখ ঘুরিয়ে তাকালাম, সায়রা সত্যি আসে, সিল্কের শাড়িতে, আর পাশে থাকা ছেলেটার হাতে হালকা ছোঁয়ার এগিয়ে আসে। ছেলেটা আরিফ, লম্বা গ্লোরিং চেহারা, চামড়া জ্যাকেট, চোখে স্টাইলিশ চশমা। এত সুন্দর করে কেউ কাকে দেখতে পারে তা জানা ছিল না। এই আমার ক্লোজ ফ্রেন্ড আরিফ, কানাডা থেকে ফিরেছে কয়েকদিনের জন্য, ভাবলাম অফিসটা ঘুরিয়ে দেখাই। আমার কানে কানে ফিস ফিস করে, দোস্ত, বস তোকে দেখাইতেছে যে এই লোক এখন আমার কাছাকাছি আসারও লোক না। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। হঠাৎ সায়রার চোখে আমার চোখ আটকে গেল। তার চোখে ছিল বিজয়ী হালকা একটা হাসি, যা আমার বুকের ভেতরটা ছিঁড়ে গেল। লাঞ্চ টাইম, সবার সঙ্গে বসে খাচ্ছে। আরিফ বসেছে সায়রার একদম পাশে, ওর হাত মাঝে মাঝে সায়রার কাজ ছুঁয়ে যাচ্ছে, হেসে হেসে কথা বলছে। আর আমি বসে আছি উল্টো দিকে, প্লেটের দিকে তাকিয়ে কাঁটা চামচ চালাচ্ছি, যেন এটা একটা যুদ্ধক্ষেত্র। সায়রা, তোমার সেই এক্স বয়ফ্রেন্ডের কথা তো খুব শুনেছি। ছেলেটা কি করে এখন? আমি গলা স্বর নামিয়ে বললাম, ছেলেটা এখন তোমার সামনে বসে আর নিজের সম্মান বাঁচিয়ে খেতে শিখছে। রাহাত, তুমি কাকে দেখাতে চাও জানি না, কিন্তু মনে রেখো, কাউকে জ্বালিয়ে দিলে সে একদিন ছাই হয়ে গেলেও গন্ধটা থাকে। চারপাশে হঠাৎ চুপচাপ, কেউ কিছু বলছে না। সায়রার ঠোঁট কেঁপে উঠল, চোখের জল চিকচিক করছে। সে উঠে দাঁড়িয়ে গেল। লাঞ্চ শেষ, আমি আমার ডেস্কে যাচ্ছি। আরিফও উঠে গেল তার পেছনে। আমি বসে রইলাম, মনে হলো আমি একটা শব্দ দিয়ে তার ভেতরের দেয়ালে আঘাত করলাম। বিকেলে সায়রা আমাকে ডাকলো তার কেবিনে। আমি ভেতরে ঢুকতেই সে বলল, তোমার সমস্যা কি?
তুমি বারবার আমাকে ছুঁয়ে যাচ্ছ কথা দিয়ে, ইঙ্গিতে, অন্য কাউকে সামনে এনে। আমি কি রোবট? তোমার যদি কিছু বলার থাকে স্পষ্ট করে বলো। আমি এগিয়ে গেলাম, তার ডেস্কের কাছে গিয়ে দাঁড়ালাম, তার চোখে চোখ রেখে বললাম, তোমায় এখনো ভালোবাসি, এতটাই যে যখন তুমি অন্য কাউকে ছুঁয়ো আমার পুরো শরীর পড়ে যায়। সারা নিঃশ্বাস ধরা পড়ে গেল। কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর সে মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে বলল, তুমি তো বলেছিলে অতীত ভুলে সামনে এগিয়ে যেতে। আমি ভুলিনি, শুধু নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছি। সারার চোখে তখন জল টলমল করছে, কিন্তু সে তা লুকিয়ে বলল, তুমি এখনো সেই রাহাতি যাকে আমি ভালোবাসতাম কিন্তু বিশ্বাস করতে পারতাম না। আমি বের হয়ে এলাম, আর মনে হচ্ছিল একটা যুদ্ধ শুরু হয়েছে ভালোবাসা আর বিশ্বাসে। 3 দিন হয়ে গেছে। অফিসে আমি আর সাইরা শুধু কাজের জন্য কথা বলি, চোখাচোখি হয় কিন্তু কথা হয় না। এক ধরনের ঠান্ডা আগুন জ্বলছে, শব্দহীন যুদ্ধ। আমি কাজের ফাঁকে বারবার সাইরার দিকে তাকাই, আরও ও এখন আরিফের মেসেজ দেখেই বিরক্ত হয়। নাফিসা হঠাৎ একদিন আমার ডেস্কে এসে বলল, তুই এত চুপচাপ কেন রাহাত? তোর জায়গা থেকে দাঁড়াচ্ছিস না কেন? আমি ক্লিয়ার করেছি আমি ওকে ভালোবাসি। তুই মুখে বলছিস কিন্তু কাজ দিয়ে প্রমাণ করছিস কই? ওকে ধরে চোখে চোখ রেখে বল ওকে হারাতে চাস কিনা। তার কথায় আমার বুকটা কেঁপে উঠল। সন্ধ্যার আগে ক্যান্টিনে সায়রা একা বসে চা খাচ্ছে, চোখে ক্লান্তি, চুল এলোমেলো। আরিফের মেসেজ আসছে বারবার, কিন্তু সে পড়ছে না। আমি গিয়ে চুপচাপ তার সামনে বসে বললাম, আমরা একদিন ছিলাম খুব কাছের, আজ এত দূর। তুমি কি ভুলে গেছো আমাদের মাঝে কত কথা অপূর্ণ ছিল? সব অপূর্ণতাকে ভরে দিতেই তো আমি ফিরেছি। সায়রা কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। আরিফের সাথে কি তোমার সম্পর্ক সিরিয়াস? সে কিছুক্ষণ চুপ করে রইল। পরিবার চায়, আমি তাকে মেনে নিই। আমি শুধু মাথা নিচু করে সময় পার করেছি। তাহলে আমি একটা সুযোগ চাই, শেষ একটা সুযোগ নিজেকে প্রমাণ করার। সায়রা চোখ তুলে তাকালো, তার চোখে মায়া, ভয় আর হারানোর আর লুকানো ভালোবাসা। রাতে অফিসের বাইরে আরিফের মুখে মুখে আমি, সে গাড়িতে উঠে যাচ্ছে। আমি ডেকে উঠলাম, আরিফ একটু কথা আছে। বলো। অফিস টাইম তো শেষ। সায়রা আমার এক্স ঠিক, কিন্তু আজও ও আমার ভালোবাসা। তোমাকে আমি কোনো অপমান করছি না, শুধু চ্যালেঞ্জ দিচ্ছি। চ্যালেঞ্জ? ওকে মনের মতো হাসাতে পারো তো রাখো, আর যদি না পারো তবে মায়া দেখে দূরে চলে যাও। আরিফ থমকে গেল, তার চোখে বিরক্তি, কিন্তু আমি পিছিয়ে গেলাম না। সে শুধু বলল, তোমার সাহস আছে, দেখা হবে। পরের দিন অফিসে সায়রা চোখে এক নতুন রং। আমি তাকে দেখেই বুঝলাম তার ভিতরে যুদ্ধ চলছে, নিজের প্রতি, পরিবারের প্রতি আর আমার প্রতি। সে আমার পাশে এসে দাঁড়ালো। তুমি কি জানো আমার সব থেকে ভয় কিসে? না। ভালোবাসা ফিরে আসবে, কিন্তু আবার হারালে আমি টিকতে পারবো না। আমি তার হাত ধরলাম। এইবার আমি হারাতে আসিনি, ফিরে পেতে এসেছি। আজ সকাল থেকেই আমার মন অস্থির। সারার সাথে গতকাল যা হলো, ওর চোখে সেই হালকা কম্পন, ভয় আর ভালোবাসা মিলেমিশে আমার বুকের ভেতর কাঁপতে কাঁপতে একটা জিনিসই পাচ্ছে। এবার আমি চুপ থাকবো না। অফিসে গিয়ে দেখি ও আমার ডেস্কের পাশে দাঁড়িয়ে, হাত বাজ করে রেখেছে, চোখে কঠিন ভঙ্গি। আজ অফিসের পরে আমার বাসায় কিছু গেস্ট আসবে, ফ্যামিলি টাইপ গ্যাদারিং। আরিফ আসছে, তোমাকেও ইনভাইট করলাম। আমি অবাক হয়ে তাকালাম। আমায় কেন? কারণ আমি চাই তুমি নিজেকে প্রমাণ করো, শুধু কথা বলে না, ব্যবহার দিয়ে। এক মুহূর্তে বুঝলাম ও যেন চ্যালেঞ্জ ছুড়ে দিল আমাকে। এটা আর শুধু অফিসে প্রেমের খেলা না, এটা এখন আত্মসম্মানের জায়গা। সন্ধ্যায় সায়রার বাসা। আমি গিয়েছিলাম শার্ট প্যান্ট পরে, যতটা সম্ভব নিজেকে গর্জিয়াস করে। গেজের ভেতরে আরিফও ছিল, স্মার্ট, হাস্যোজ্জ্বল, সব কারোর সাথে মিশে। কিন্তু আমার চোখ আটকে ছিল সায়রার উপর। আজও অসম্ভব সুন্দর, হালকা মেরুন কামিজ, খোলা চুল, হালকা লিপস্টিক। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি জানো এমন কিছু বললে আমার মন খুব খারাপ হয়? কেন? কারণ এই রূপে আমি শুধু তোমাকে আমাকেই দেখাতে চাই, আর কাউকে না। ও হেসে তাকালো, কিন্তু কিছু বললো না। একটু পরে ড্রয়িং রুমে আরিফের সামনে আমি। তাহলে রাহাত সাহেব এক্স বয়ফ্রেন্ড হয়ে এখন অফিসেও ঘুরছেন? সায়রা কি আবার আপনার কাছাকাছি আসছে? শান্ত গলায় বললাম, আমি ঘুরি না, আমি দাঁড়িয়ে থাকি, যদি কেউ ফিরে আসে। এই গরিবী ঘষার ডায়লগে কিছু হবে না। সায়রা হঠাৎ আমাদের কথার মাঝখানে দাঁড়িয়ে গেল। বাসা আমার, মানুষটা আমার, ভালোবাসাটাও আমার। কে থাকবে কে যাবে সিদ্ধান্তটা কেবল আমার।
ঘরটা স্তব্ধ হয়ে গেল। আমি তাকিয়ে রইলাম ওর দিকে। এটা সেই সায়রা যে একসময় ভয় পেত সত্যি বলতে। রাহাত, চলো ছাদে যাই, একটু কথা আছে। ছাদে হালকা ঠান্ডা বাতাস। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। সায়রা আমার পাশে এসে দাঁড়ালো। আজ আমি যা করলাম জানো কেন? কারণ তুমি আর পালাতে চাও না। না রাহাত, কারণ আমি বুঝেছি তোমার মতো করে আর কেউ আমাকে ভালোবাসবে না। আমি এগিয়ে গিয়ে ওর 2 হাত ধরলাম। আমার চোখে পানি চলে এলো, সুখের পানি। তাহলে এবার আরেকটা সুযোগ দাও। আগেরটা নষ্ট হয়েছিল ভুলে, এবারটা হবে ভালোবাসায়। সায়রা আমার বুকের দিকে হেলে পড়লো, আমার কাঁধে মাথা রেখে বলল, এবার আর কেউ আমাদের থামাতে পারবে না। পরদিন অফিসে ঢুকতেই মনে হলো পুরো পরিবেশ বদলে গেছে। সবাই যেন একটু বেশি হাসছে, একটু বেশি কৌতূহলী চোখে তাকাচ্ছে আমার দিকে। কারণ হয়তো এটাই, কাল রাতে সায়রা প্রথমবারের মতো সবার সামনে আমাকে তার মানুষ হিসেবে স্বীকার করেছে। আমি ডেস্কে বসতেই নাফিস এসে কানে কানে বলল, তোর প্রেম এখন ভাইরাল রে ভাই। সবার মুখে একটাই কথা, সিনিয়র বস আর জুনিয়র এক্স প্রেমিক আবার একসাথে। আমি একটু হেসে বললাম, তাহলে এই অফিসটা এখন আমার প্রেমের স্পট। দুপুরে মিটিং রুমে সায়রা আমার দিকে একটা ফাইল পাঠিয়ে দিল। তুমি এবার আমার প্রজেক্ট পার্টনার, পুরো ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি তুমি আর আমি একসাথেই হ্যান্ডেল করব। আমি অবাক হয়ে বললাম, মানে অফিসেও তো এখন আমরা টিম। অফিসিয়ালি হ্যাঁ, আনঅফিসিয়ালি তুমি বরং বলো আমরা এখন একটু বেশি কাছের টিম। ওর হাসিতে কেমন যেন আগুন জ্বলে উঠলো। আমি চোখ সরাতেই পারলাম না। বিকেলে ব্রেক টাইমে আমি আর সায়রা অফিসের ভেতর ছোট্ট কনফারেন্স কেবিনে একসাথে কাজ করছিলাম। কিছুক্ষণ পর হালকা নীরবতা। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি জানো এক সময় এই চোখে তোমাকে দেখলে ভয় পেতাম, আর এখন? এখন কি হয়? আমি চুপচাপ উঠে গিয়ে ওর চেহারাটা ঘুরিয়ে মুখোমুখি করে দিলাম। আমি 2 হাত ওর চেয়ারে হাত তুলে রাখলাম। এখন তোমাকে দেখে নিজেকে ধরে রাখতে কষ্ট হয়। সায়রা চোখ তুলে আমার দিকে তাকালো, তার ঠোঁটের কোণে হালকা হাসি। তারপর ধীরে ধীরে বলল, তুমি জানো অফিসের কাছের ভেতর থেকে কিন্তু সব দেখা। তাতে কি? প্রেম লুকিয়ে রাখার জিনিস না, প্রমাণ করার জিনিস। আমি ধীরে ধীরে ওর ঠোঁটের খুব কাছাকাছি গেলাম, গাল ছুঁয়ে বললাম, তুমি এখনো কেমন আগুন হয়ে আছো, হাত ছুঁয়ে দেখলে গলতে হয়। সায়রা চোখ নরম হয়ে গেল, ঠোঁট কাঁপছিল। ও কানে কানে বলল, তুমি যদি থামো তাহলে আমিও থামি না। আমরা তখন দুজনেই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। ঠিক তখনই টোকা পড়ল, কাছে কেউ নক করছে। আমি ফিরে দেখি আসিফ দাঁড়িয়ে, ঠোঁট বাঁকিয়ে হাসে। পেছনে আরো 2 অফিস স্টাফ। সায়রার মুখ এক মুহূর্তে গম্ভীর। কিছুক্ষণ পর কনফারেন্স রুমে সবার সামনে, আর সায়রা, তুমি একজন বস, তুমি কি জানো তোমার অফিসে তোমার প্রাক্তন প্রেমিকের সাথে এইভাবে? থামো আরিফ, তুমি আজ যা বললে সেটা আমার ব্যক্তিগত ব্যাপারের অনধিকার চর্চা। আর হ্যাঁ, আমার ব্যক্তিগত সিদ্ধান্তের কারোর প্রবেশাধিকার আমি দেইনি। তুমি জানো না এতে তোমার ইমেজ যদি ভালোবাসায় ভাঙে তাহলে সেই ইমেজ থাকলেই কি? তোমার উচিত এখন সরে যাওয়া আরিফ। আরিফ দাঁড়িয়ে থাকলো, গলায় কিছুটা ক্ষোভ। কিন্তু এবার সে বুঝলো এই যুদ্ধে সে একা। সন্ধ্যায় রুফটপে সায়রা আর আমি হাতে হাত ধরে বসে আছি। আজ অফিসে যা হলো আমি ভয় পেয়েছিলাম। ভালোবাসা কখনো নিরাপদ না, তবে একসাথে থাকলে সব ভয় উধাও হয়ে যায়। তুমি এতটা সাহসী কি করে হলে? কারণ আমি জানি এই সাহস না দেখালে তুমি আজও আমার হতে না। সকাল থেকে সায়রা একটু অদ্ভুত আচরণ করছে। অফিসে ঠিকঠাক কাজ করছে, কিন্তু চোখে মুখে কেমন যেন চিন্তা ছাপ। আমি লাঞ্চ ব্রেকে ওকে ডেকে জিজ্ঞেস করলাম, তুমি কিছু লুকাচ্ছ? আজ আমার মা বাসায় এসেছে। গতকাল তোমার আর আমার সম্পর্কের ব্যাপারে সে জেনে গেছে। আমার বুকের ভেতর কেমন একটা ধাক্কা খেলাম। সায়রার মা মানে সেই মহিলা যিনি একসময় আমায় সাধারণ ছেলে বলে সরিয়ে দিয়েছিলেন। তোমায় তার সাথে দেখা করতে হবে আজ সন্ধ্যায়, সাহস হবে? আমি চোখে চোখ রেখে বললাম, ভালোবাসা যদি সত্যি হয় তবে ভয় কিসে? সন্ধ্যায় সায়রার বাসায় আমি গিয়েছিলাম একটা ফুলের তোড়া আর একটা ছোট্ট উপহার নিয়ে সায়রার মায়ের জন্য। দরজা খুললো সায়রা, কিন্তু ওর পেছনে দাঁড়িয়ে ছিলেন এক কঠিন চাহনির নারী, সায়রার মা। তুমি আবার ফিরে এসেছো? আমি নিচু গলায় বললাম, জি আন্টি, আমি ফিরে আসিনি, বরং আমি কখনো যাইনি, শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। আজ এলাম আপনাদের সামনে নিজেকে প্রমাণ করতে। উনি কঠিন গলায় বললেন,
তুমি জানো আমি কেন তোমাদের সম্পর্কটা একসময় মানিনি? হ্যাঁ, কারণ আমি ছিলাম স্থির না, কেরিয়ারহীন, সাধারণ ছিলে। কিন্তু আজ আমি আপনার মেয়ের সঙ্গে কাজ করছি, ওর পাশে থেকে ওকে সাপোর্ট করছি। আমি বদলেছি আন্টি, শুধু সায়রাকে নয়, আপনাকেও যেতে এসেছি। সায়রা তখন চুপচাপ দাঁড়িয়ে ছিল পাশে। তুমি এখনো ওকে ভালোবাসো? ভালোবাসা যদি প্রশ্ন করা যায় তবে সেটার উত্তর দেওয়ার লোক অনেক। আমি শুধু প্রমাণ দিতে চাই। এক মুহূর্তে ঘরে নীরবতা। তারপর সায়রা মা উঠে গিয়ে ড্রয়ার থেকে একটা পুরনো ছবি বের করে আমার হাতে দিলেন। আমার আর সায়রার কলেজের সময়কার হাসি মাখা ছবি। আমি এই ছবিটা এতদিন লুকিয়ে রেখেছিলাম, কারণ ভেঙে যাওয়া সম্পর্কের স্মৃতি আমি রাখতে চাইনি। কিন্তু আজ মনে হচ্ছে তোমরা ভাঙনি, বরং সময় ভেঙেছিল। এবার সময়কে হারাও। আমার চোখে পানি চলে আসলো। রাত 10টা, রিকশায় ফিরছি। সায়রা আমার কাঁধে মাথা রেখে বসে আছে। তুমি জানো তুমি আজ যা করেছো সেটা আমার চোখে একজন পুরুষের সেরা প্রুফ। আর তুমি সেই একমাত্র মেয়ে যার সামনে আমি প্রতিবার নিজেকে আরো ভালো বানাতে চাই। হঠাৎ সায়রার ঠোঁটে এক চেলতে হাসি। তাহলে এবার তুমি কি প্রস্তুত একটা নতুন সম্পর্ক নতুন সুখভাবে শুরু করার জন্য? আমি ওর হাতটা চেপে ধরলাম। এবার আর হারাবো না, তোমাকেও না, নিজেকেও না। গত কদিন অফিসে বেশ ভালোই চলছিল। আমি আর সায়রা প্রজেক্টে একসাথে কাজ করছিলাম। প্রতিদিন একটু বেশি সময়, একটু বেশি কাছাকাছি, আর একটু বেশি চোখে চোখ রাখা। কিন্তু এরই মাঝে কারো সহ্য হচ্ছিল না আমাদের একসাথে থাকা। হ্যাঁ, আরিফ, সে আমার প্রমোশন রোধ করতে চাইছে। শুধু নয়, আমার আর সায়রার সম্পর্কেও সামনে এনে অপমান করতে চাইছে। সকালে অফিসে এসে শুনি বোর্ড মেম্বাররা আজ জরুরি মিটিং ডেকেছেন ব্যবসায়িক পরিবেশ নষ্ট হওয়ার প্রসঙ্গে। আমার মনটা কেমন যেন তুলে উঠল। দুপুর 12টা, বোর্ডরুমে সিনিয়র মেম্বাররা সবাই বসে। আমিও ডাক পেয়েছি। আরিফ দাঁড়িয়ে শুরু করলো। আমার বক্তব্য হচ্ছে, কোনো অফিস যদি কারো ব্যক্তিগত ভালোবাসার ক্ষেত্র হয়ে যায় তাহলে সেটা প্রফেশনালিজমের অপমান। আমাদের প্রজেক্ট হেড সায়রা এবং জুনিয়র রাহাতের সম্পর্ক এই পরিবেশকে প্রভাবিত করছে। আমার মাথা গরম হয়ে উঠেছিল, কিন্তু কিছু বলিনি। সায়রা পাশে দাঁড়িয়ে গলা সোজা করে বলল, আমি বলবো। বোর্ড চুপ। আমি রাহাতে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে লুকাইনি, কিন্তু সেই সম্পর্ক কোনো প্রজেক্টের সমস্যা করেছে এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না। আপনারা প্রফেশনালি কাজ করতে পারছেন তো? আমরা শুধু পারছি না, বরং প্রতিটা ক্লায়েন্ট রেসপন্সে দেখেছেন এই জুটি কাজের মান বাড়িয়েছে। কিন্তু অফিসের রিক্রিয়েশন রুমে ঘনিষ্ঠ দৃশ্য। ঘনিষ্ঠ মানেই খারাপ? দুজন মানুষ অফিসে কাজ করার ফাঁকে যদি একে অপরকে সম্মান করে, কেয়ারিং করে, সেটা তো পরিবেশকে নষ্ট করে না, বরং বানিয়ে তোলে বন্ধুত্বপূর্ণ। আরিফ একটু চুপ। সজলও পাশে দাঁড়িয়ে বলল, আমি তো বরং বলবো, রাহাত অফিসে আমাদের জন্য একটা প্রেরণা। সিনিয়রের সাথে কাজ করতে গিয়ে সে কখনো সীমা ছাড়ায়নি। এক মুহূর্তে বোর্ড চুপচাপ। একজন সিনিয়র উঠে বললেন, আমাদের ব্যক্তিগত জীবন যতক্ষণ না প্রফেশনাল জগতে সমস্যা তৈরি করে ততক্ষণ তা আমাদের আলোচনার বিষয় না। কাজের গুণগত মান দেখে আমরা সিদ্ধান্ত নিই। তাহলে কি আমার পদ নিয়ে কোনো কোশ্চেন থাকছে? না, বরং আমাদের কাজ আরো উন্নত দেখাতে চাই। অভিনন্দন। বিকেলে ছাদে আমি আর সারা একসাথে দাঁড়িয়েছিলাম। তুমি আজ আমাকে আবার ভালোবাসতে বাধ্য করলে। তুমি তো এমনিই ভালোবেসেছিলে। তবে আজ বুঝলাম, ভালোবাসা লুকিয়ে রাখলে শুধু ভয় পারে, আর প্রকাশ করলে সাহস জন্মায়। সায়রা হেসে আমার দিকে এগিয়ে এলো, হাতে একটা ছোট্ট চকলেট। আজকে জয়ের জন্য খাও, সাহসী প্রেমী। আমরা দুজনে ছাদের কিনারে দাঁড়িয়ে ঢাকার ঝলমলে আলোয় ভবিষ্যতের পথে আরেকটা ধাপ এগিয়ে গেলাম। সকালটা একটু অদ্ভুত শুরু হলো। অফিসে যাওয়ার আগে ফোন পেলাম, সায়রার মা দেখা করতে চান। আমি একটু চমকে গেলাম। আগের দিন বোর্ড মিটিংয়ে সাহসী সায়রার পরে হয়তো তার মা এবার পুরো সিদ্ধান্তে যেতে চান। সায়রার বাসায় ঢুকতেই উনি সোফায় বসে বললেন, বসে শোনো। আমি চুপচাপ বসে পড়লাম। আমি অনেক ভেবেছি তুমি এখন অনেক পরিণত, দায়িত্ববান, আর আমার মেয়েও তোমাকে আবার বিশ্বাস করছে। তাই একটা প্রস্তাব দিচ্ছি। আমি চমকে তাকালাম। তোমরা যদি আবার সম্পর্ক শুরু করো, সেটা লুকিয়ে নয়, বরং পরিবার জানিয়ে সামনে এগিয়ে যাও। আমার মুখে কোনো কথা নেই।
আপনি মানে আপনি আমাদের সম্পর্কটা এবার স্বীকৃতি দিচ্ছেন? হ্যাঁ, তবে একটাই শর্ত, তুমি যদি সত্যি এবার ওকে ভালোবাসো তাহলে এ ভালোবাসা হালকা রোমাঞ্চে না হারিয়ে স্থির প্রতিজ্ঞায় বদলে ফেলো। আমি মাথা নিচু করে বললাম, আপনার মেয়ে আমার ভালোবাসা, দায়িত্ব আর প্রমাণ দুইটাই একসাথে। আমি পিছবো না। অফিসে দুপুরে সাইরাকে কিছু বলার আগেই দেখি নাবিসা পাশে এসে হাসে। তোমার চোখে আজকে কেমন যেন বিয়ে বিয়ে ভাব। ধুর, তুই জানিসও না আজ কি হয়েছে। তাহলে বলো, আমি না শুনলে আর কে শুনবে? আমি সব খুলে বললাম। বাহ, তাহলে তো এবার অফিসের হট বস হতে চলেছে তোমার বউ। তুই কি একটু বেশি খুশি হচ্ছিস না? খুশি? আমি বরং চ্যালেঞ্জ দিতে এসেছি। আমি অবাক। তুই যদি সত্যি সাহসী প্রেমিক হস তাহলে সায়রাকে আজ একটা ডেট চমক দে, অফিসের বাইরে, কনফিডেন্সে ভরা। না হলে আমি ধরে নেব তুই এখনো কলেজ টাইমের ভীতু প্রেমিক। আমি হেসে বললাম, ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। সন্ধ্যায় সায়রার বাসায় আমি দরজায় বেল দিলাম। সায়রা দরজা খুলে চমকে উঠল। আমি হাতে একটা ফুলের তোড়া আর একটা ছোট ব্যাগ। কাল উইকেন্ড, কাল সারাদিন আমাদের, শুধু আমাদের জন্য। কোনো কাজ না, কোনো ফোন না, চলো আমাদের ভালোবাসার জন্য একটা দিন বরাদ্দ করি। সায়রা অবাক চোখে বলল, তুমি তো এমন ছিল না। তুমি তো আমায় এমন বানিয়ে ফেলেছ। ও মুচকে এসে গলায় হাত রাখলো। তাহলে কাল সকাল 9টায় আমি রেডি। প্ল্যান কিন্তু পুরো তোমার দায়িত্ব। রাতে আমার বাসায় ভাইয়া জানালেন কাল তিনিও ঢাকায় আসেন। আমি একটু থতমত খেলাম। ভাই, তোর বসের সঙ্গে প্রেম করছিস শুনেছি। তোর কাছে কোনো গোপন রাখি নাকি? ভাই, তবে এবার এক কাজ কর, আগামী শুক্রবার আমাদের বাসায় নিয়ে আয়, দেখি তোর ভালোবাসা সত্যি কিনা। সন্ধ্যা 8:55। আমি গাড়ি নিয়ে সায়রার বাসার সামনে দাঁড়িয়ে আছি, হাতে কফি আর ফুল। একটু নার্ভাস, একটু উত্তেজিত, কারণ এটা আমাদের প্রথম ডে আউট। প্রেমিক প্রেমিকার মতো, বস অফিস কলিগ নয়। 9:02 সায়রা নামলো। হালকা ব্লু কুর্তি, খোলা চুল, চোখে সানগ্লাস আর সেই পুরনো চেনা হাসি যেটায় আমি একসময় নিজেকে হারিয়ে ফেলতাম। 2 মিনিট দেরি করলাম আর মুখটা এমন করেছো। তোমার জন্য অপেক্ষা মানে বিশেষ সময়। আজ একটু না বেশি পাকা পাকা কথা বলছো। চুপচাপ কফির মুখ বাড়িয়ে তোমার পছন্দের ফ্লেভার মাটির মগে যেমন তুমি পছন্দ করো। ও চোখ নামিয়ে নিল, একটু থেমে বলল, তুমি তো আগে এত খেয়াল রাখতে না। আগে আমি হারিয়েছিলাম, এবার বুঝে গেছি কাউকে পেতে হলে খেয়াল রাখা শেখা লাগে। দুপুর গাজীপুর রিসোর্টে, ছোট কটেজ টাইপ রিসোর্টে ঢুকেই সায়রা চারপাশে দেখলো বন, শান্তি, ফুল আর সাজের আলো ছায়া খেলা করে। তুমি কি আজ আমাকে কিডন্যাপ করেছো? না, আজ তোমার প্রেমে নিজেই বন্দী হতে এসেছি। ও চোখ বড় করে তাকালো। তুমি বদলে গেছো রাহাত। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি শুধু বদলাবো না, নতুন করে গড়ে উঠবো। একটু নীরবতা, হঠাৎ ও আমার কাঁধে মাথা রাখলো। আমি স্তব্ধ। তোমার কাছে মাথা রাখতে ইচ্ছে করছে অনেকদিন ধরে। আমি হাত দিয়ে ওর চুলে আলতো করে স্পর্শ করলাম। তোমার স্পর্শ মানে আমার নিরাপত্তা। আমাদের মাঝে শব্দ ছিল না, ছিল শুধু হৃদয়ের ভাষা, বাতাসে প্রেমের ঘ্রাণ আর চোখে বিশ্বাসের আলোর ঝিলিক। বিকেলে রিসোর্ট থেকে ফেরার পথে ও বলল, তুমি জানো ভালোবাসা প্রমাণ করতে হয় না, শুধু পাশে দাঁড়িয়ে থাকতে হয়। আজ তুমি সেটাই করেছো। তুমি পাশে থাকো, আমি বাকিটা সামলে নেব। রাত 3টা। বাসায় ফিরে দরজা খুলতেই হৃদয় ভাই বললেন, ভাই, ঘুরে এলি না তো একেবারে বিয়ে করে ফেললি? বিয়ে না হলেও মন দেওয়ার কাজটা পাকাপাকি হয়ে গেল আজ। ভাই, তাহলে শুক্রবার ওকে বাসায় আনবে, মা বাবার সামনে দাঁড়িয়ে বলবে এই মেয়েটার হাত চাই আমার, সাহস থাকলে কর। আমি হেসে বললাম, এই সাহসটা আজ সায়রাই আমাকে দিয়েছে ভাইয়া, আমি পিছুব না। শুক্রবার বিকেল, বাড়ির ড্রয়িং রুম ঝকঝক করে রাখা হচ্ছে। মা অনেকটা বিরক্ত মুখে বসে আছেন, বাবা চুপচাপ পত্রিকা পড়ছেন। হৃদয় ভাই রুম থেকে বেরিয়ে এসে কানে কানে বলল, ভাই, সব ঠিকঠাক করছিস তো? হ্যাঁ ভাইয়া, আজকে যা বলার খোলাখুলি বলেই ফেলবো। একটু পর সায়রা এলো, সাদা মাটা শাড়ি, হালকা মেকআপ, বিনয়ী হাসি, অন্যরকম একটা গ্রহণযোগ্যতা নিয়ে হাজির হলো। এই মেয়েটাই তোমার অফিসের বস? হ্যাঁ মা, সায়রা আমার বস, আমার ভালোবাসা আর আমার ভবিষ্যৎ। মা বিরক্ত মুখে বললেন, বউ হবে আর বস হবে, এটাও আবার হয় নাকি? আন্টি, আমি বস হিসেবে যেমন কঠোর
ব্যক্তি জীবনে ততটাই নম্র। আমি রাহাতের পাশে দাঁড়াতে এসেছি, কোনো প্রভাব খাটাতে নয়। বাবা তখনই কিছু বলেনি, হঠাৎ পত্রিকা নামিয়ে তাকালেন। তোমাদের প্রেম পুরানো আবার নতুন সেটা বুঝি, কিন্তু সম্পর্ক টেকাতে গেলে শুধু প্রেম নয়, মানসিক পরিণতিও দরকার। বাবা, আমরা দুজনই এখন পরিণত। আমি জীবনের প্রথমবার এমন কাউকে পেয়েছি যার পাশে থাকলে নিজেকে গড়ে তোলার সাহস পাই। তুমি নিজের বড় ভাইয়ের বিয়েতে যা করেছো ভুলে গেছো সব? সেই ফুলের জন্য আজ আমি সবকিছু খোলাখুলি করছি মা। আর চুপ থাকলে এই মেয়েটাকে চিরতরে হারাতাম। একটু থেমে মা বললেন, এই মেয়েটা একটু আলাদা, শান্ত গম্ভীর, কিন্তু কথায় ভদ্রতা আছে। তাও বলছি, ওকে কিছুদিন দেখে তারপর সিদ্ধান্ত নেবে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। সায়রা এক গ্লাস পানি নিয়ে মায়ের সামনে বসে বলল, আমি জানি আন্টি, আপনি আমার বিরুদ্ধে যাবেন, কারণ আমি আপনার ছেলের বস। কিন্তু আপনি যদি আমাকে মা হিসেবে দেখেন, তাহলে আমি নিজেকে প্রমাণ করতে চাই। তুমি যদি সত্যি ওকে ভালোবাসো, তাহলে প্রমাণ দাও, নাটক নয়, বাস্তবতায়। সায়রা মাথা নোয়ালো। সন্ধ্যায় বারান্দায় আমি আর সায়রা পাশাপাশি বসে। তোমার মা সহজ মানুষ না। তুমি তো আমায় ঠিক করেছো, এবার মাকেও ঠিক করে ফেলবে। সায়রা হেসে কাঁধে মাথা রাখলো। তোমার মা যদি একদিন আমাকে বুকে টেনে নেয়, তখন বলবে এই মেয়েটাই আমার ছেলের প্রাপ্য। সেদিন আমি সত্যিই জিতে যাব। আমি চুপচাপ ওর মাথায় হাত রাখলাম। তোমার জয়ের জন্য আমি সব করব। সকালের আলো এখনো পরিপূর্ণ জাগেনি। আমি উঠেই দেখলাম মা বারান্দায় গাছের যত্ন নিচ্ছেন। তখনই সায়রা মেসেজ দিল, তোমার মায়ের জন্য স্পেশাল রান্না করেছি, এসে নিয়ে যাও, আর অবশ্যই গরম গরম খাওয়াবে। আমি হেসে গাড়ি নিয়ে বের হলাম। ওর বাসায় ঢুকতেই রান্নাঘরের গন্ধে মাথা ঘুরে গেল। গরুর মাংস, সাদা ভাত আর সাথে সুজি হালুয়া। তোমার মা তো বাঙালি ঘরের মা, তাই বাঙালি রান্নাতেই মন পাবে। তুমি এমন ভাবে মায়ের মন জিতেছো যেন চাকরির ইন্টারভিউ দিচ্ছ। বইয়ের চাকরি তো চিরকাল, সেই জন্যই এত সিরিয়াস। বাড়ি ফেরার পর আমি মাকে খাওয়ালাম, ওর নাম না বলে। এই রান্না তুই করিসনি তো? না, এটা করেছে আমার জন্য, যিনি সবচেয়ে বেশি চিন্তা করে। সে তো ভালো রান্না জানে, বুদ্ধিও আছে, একটু বেশি স্মার্ট। তবে ঠিক আছে, খারাপ লাগছে না। আমি মনে মনে ভাবলাম, এই তো শুরু। অফিসে দুপুরে নাভিজা ছুটে এলো আমার ডেস্কে। শুনেছি বস, আর তুমি একসাথে রেস্টুরেন্টে গিয়েছিলে? কনফারেন্স না রোম্যান্স? তুমি কার কাছ থেকে এসব শোনো? তানভীর ভাই বলেছে সায়রা ম্যামকে দেখে নাকি তুমি এমন ভাব করো যেন ওর চোখে চাঁদ উঠেছে। বাস দিয়ে হেঁটে যাচ্ছিল সায়রা, ওর চোখে সানগ্লাস, ছোটে হালকা লিপস্টিক, গম্ভীর মুখে বলল, তোমার অফিসে রিমোট ছাড়ানোর আগে একটু কাজ করে ফেলো, ডেডলাইনের 12টা বাজাচ্ছে। ও চলে গেল। ভাই, প্রেম এমনভাবে চাপ দিলে আগুন ছড়ায়। আর আমি চুপ। আমি মুচকি হাসলাম। বিকেল, করিডোরে একা আমি আর সায়রা। আমি ধীরে ধীরে কাছে গিয়ে বললাম, আজ খুব রাগি লাগছে তোমাকে? অফিসে ভালোবাসা নিয়ে কানাঘুষা হলে তো রাগ হবেই। আমি সাহস করে ওর হাতটা ধরলাম। তারা তো জানে না আমি তোমায় কতটা ভালোবাসি, আর তুমি আমার জন্য কি করো। আজ তোমার মায়ের হাসিটা দেখেছি, তুমি জানো সেই হাসির জন্য আমি কতটা চেষ্টা করেছি। আমি হাত দিয়ে ওর চোখের কোণ ছুঁয়ে দিলাম। এই চোখের জল আমার ভয়, আর তোমার হাসি আমার সাহস। ও বুকের কাছে মাথা রাখলো। আমি ধীরে ওকে জড়িয়ে ধরলাম। মুহূর্তটা ছিল নীরব, কোমল আর সাহসী। সকাল 10টা। আজ আমাদের কোম্পানির অন্যতম বড় প্রজেক্ট পিস। আমি আর সায়রা একই টিমে। পিছনে প্রেজেন্টেশনের ফাইনাল করছিলাম, আর বারান্দায় সায়রার দিকে তাকাচ্ছিলাম। ও একেবারে প্রফেশনাল, চুল বাঁধা, হালকা শাড়ি, চোখে স্পষ্ট আত্মবিশ্বাস। ভাই, এত সুন্দর বস দেখলে প্রজেকশন ভুলে যাব না তো? আমি হেসে বললাম, আমি তো চাচ্ছি একটা কথা খুলে বলি, যাতে ওর চোখে একবার তাকিয়ে নিজের সত্যিটা বলে ফেলি। মিটিং শুরু। সবার সামনে দাঁড়িয়ে আমরা প্রেজেন্টেশন শুরু করলাম। সায়রা মার্কেটিং প্ল্যান করছিল, আমি টেকনিক্যাল পার্ট হ্যান্ডেল করছিলাম। সেদিকে একটা ক্লায়েন্ট আসবে, যেখানে আমি চুপি চুপি কিছু যোগ করছিলাম। প্রেজেন্টেশনের শেষ স্লাইডে লেখা ছিল, লিডারশিপ ইজ নট জাস্ট পাওয়ার, ইটস ট্রাস্ট, কেয়ার অ্যান্ড লাভ, অ্যান্ড সামটাইম the person who leads your team might also be the one who leads your herd. সবাই একটু থমকে গেল। সায়রা তাকালো আমার দিকে। এই লাইনটা স্ক্রিনে ছিল না? এই লাইনটা স্ক্রিপ্টের না, হৃদয়ে। ঘর জুড়ে হালকা হাহাকার, কেউ কেউ চাপা হাসি।
সায়রা চোখ সরিয়ে নিল, গালে লাল আবার স্পষ্ট। বিকেলে অফিস ক্যান্টিনে যারা এসে বলল, রাহাত ভাই, প্রেমের প্রপোজাল এখন স্লাইডে হয় বুঝি? যখন ভালোবাসার মানুষ তোমার বস হয় তখন তাকে বোঝানোর ভাষাও একটু ভিন্ন হতে হয়। স্লাইডে প্রেম? এবার কি কোম্পানির ইনক্রিমেন্টের শর্তে আই লাভ ইউ বসবে? তুমি আজ সবাইকে চমকে দিলে, কিন্তু আমি সব থেকে বেশি চমকে গেছি। আর একটা চমক আছে, ড্রয়ারে একটা ছোট্ট বক্স দেখো। আমি ড্রয়ার খুলে দেখলাম একটা গিফট বক্স, ভেতরে একটা ছোট নোটবুক, প্রথম পাতায় লেখা, তোমার জন্য আমার পুরো ডায়েরির প্রথম কবিতা। যে হৃদয় একদিন ভেঙেছিলে, আজ সে হৃদয়েই বাসা বেঁধে ফেলেছ। আমি একটানা তাকিয়ে রইলাম সেই কবিতায়। হৃদয়টা খুব নরম হয়ে গেল। আজ শুক্রবার, একটা দিন ছুটি, কিন্তু আমার মন শান্ত না। সকাল 9টা, রিদম ভাইয়ের দোকানে বসে আছি। ওর অভিজ্ঞতা আর গম্ভীর মুখ আজ খুব দরকার। রিদম ভাই চাহাতে, তুই ঠিক করেছিস। ওকে, এবার বাড়িতে চল। হ্যাঁ ভাই, আর লুকিয়ে ভালোবাসার বয়স নেই। আমি এবার সত্যিটা নিয়ে দাঁড়াতে চাই। রিদম ভাই হাসি দিয়ে, যে মেয়ে তোকে ছেড়ে দিয়েও আজ তোর কাঁধে মাথা রাখে, সে প্রেম পাওয়ার যোগ্য। বিকেলে সায়রার বাসায়। ওর মাকে আমি আগে দেখিনি। স্মার্ট মহিলা, চোখে ফ্রেমে চশমা, গলায় আত্মবিশ্বাস। সায়রাকে ডেকে বলে, তুমি অফিসে যতই ব্যস্ত হও, তবু তোমার বয়স তো কম না। এবার একটু বিয়ের কথা ভাবতে হবে। সায়রা চুপচাপ। কাল সন্ধ্যায় একজন ছেলে আসবে, প্রফেসর সাহেবের ছেলে, চাকরি করে কানাডায়। আমি তখন বাসার নিচে দাঁড়িয়েছিলাম। মেসেজ পেয়েই ফোন করলাম, আমি আসছি তোমার কাছে, আজ না হলে আর কোনোদিন না। সন্ধ্যা 7টা, সায়রার বাসায়। তুমি এখানে? তোমার মা তো আমাকে এখনো চেনে না, কিন্তু আজ তুমি তো চাও আমি আমার পরিচয় দেব ভবিষ্যতের জামাই হিসেবে। সায়রা চুপ। ওর মা তখন দরজায় এসে দাঁড়ালেন, চোখে সন্দেহ, গলায় কঠোরতা। কে আপনি? আমি রাহাত, আপনার মেয়ের কলিগ, আর হয়তো ভবিষ্যতের জীবনসঙ্গী, যদি আপনি অনুমতি দেন। ঘরে থমথমে পরিবেশ। সায়রা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। মা, ও আমার প্রাক্তন, কিন্তু ওই একমাত্র যে আমাকে আজও সম্মান করে, বোঝে, ভালোবাসে। আর আমি ওর সঙ্গে এক নতুন জীবন শুরু করতে চাই। ওর মা চুপ করে থাকলেন, এরপর ধীরে পেছনে সরে গেলেন। রাত 11টা, সায়রার রুমে। আমি আর সায়রা একসাথে, নিস্তব্ধ রাত। ও মাথা রাখলো আমার কাঁধে, ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আজ মা কিছু বলেনি, হয়তো ভাবছে। ভাবুক, কিন্তু আমি ঠিক আছি, কারণ আজ তুমি আমার পাশে। ও আমার দিকে তাকালো, চোখে মেঘ, ঠোঁটে কাঁপন। আমি ভয় পাই রাহাত, হয়তো মা রাজি হবে না, হয়তো আমাদের পথ কঠিন হবে। আমার মুখ দোয়াতে ধরে পড়লাম। ভালোবাসার সাহস চাই, আর আমি তোমার জন্য সাহসী হতে শিখে গেছি। ওর ঠোঁট স্পর্শ করলো আমার ঠোঁট। কোনো শব্দ নেই, শুধু গভীর এক বোঝাপড়া। সেই রাতে কোনো চিৎকার ছিল না, ছিল শুধু দুটো হৃদয়ের সাহসী মিলন। সকাল থেকে ঘন ঘন ফোন চেক করছি। সারা আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলবে ওর মাকে, আর আমার বুক ধড়ফড় করছে। দুপুরে হঠাৎ একটা মেসেজ। আজ বিকেলে মা তোমাকে ডেকে পাঠিয়েছে, সরাসরি কথা বলতে চায়। প্রস্তুত তো? আমি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস পেলাম। প্রস্তুত। ভালোবাসার জন্য লড়তে গেলে ভয় পেলে চলে না। বিকেলে সায়রার বাসা, চায়ের কাপ হাতে। সায়রার মা সোজা তাকিয়ে বললেন, তোমার সাহস আছে সেটা বুঝলাম, এখন বলো কি দিয়ে সংসার চালাবে? আমি একজন সফটওয়্যার ডেভেলপার। মাইনেও খারাপ না, তবে আমি শুধু অর্থ দিয়ে না, সম্মান আর ভালোবাসা দিয়ে সংসার চালাতে চাই। ভালোবাসা দিয়ে ভাত রান্না হয় না। তবে ভালোবাসা ছাড়া যে ভাত গলায় নামে না, সেটা আমি জানি। এই কথা বলতেই পাশের ঘর থেকে কেউ হাসলো। নতুন একটা ছেলে, চোখে সানগ্লাস, পরনে ব্যান্ডেড শার্ট। সায়রার মা বললেন, উনি রাফসান, আমাদের দূর সম্পর্কের আত্মীয়, বিদেশে বড় কোম্পানিতে চাকরি করেন। ওর পরিবার সায়রাকে পছন্দ করে। কিন্তু আমি তো এখন বুঝেই গেলাম, এই বাসায় কারো চোখেই আমি নেই। সবাই থাকে, কিন্তু কেউ কেউ থেকে যায় শুধু স্মৃতিতে, কেউ কেউ বসে যায় হৃদয়ে। রাফসান একটু থমকে গেল বারান্দায় সায়রার সাথে। সায়রা চুপচাপ দাঁড়িয়ে। আমি কাছে গিয়ে বললাম, তোমার মা চাইলে আমি আবারও নিজেকে প্রমাণ করব। সময় দিক, সুযোগ দিক। তুমি আমার বিশ্বাস, শুধু একটু সময় দাও মাকে। সন্ধ্যায় বাসায় আমার মা জানালেন সব কথা। তুমি তো জানো শহরের মেয়েরা কেমন হয়, ছেলেকে দিয়ে খুশি হয়ে কালকে বদলে যাবে না তো? ও শুধু শহরের মেয়ে না মা, ও আমার ভালোবাসা, আর ভালোবাসা বদলায় না। মা একটু চুপ করে থাকলেন, তারপর ধীরে বললেন, তাহলে যাও, যা ভালোবাসো
তাকে জিতে আনো। আমি তোমার পাশে আছি। রাতে ফোনে সায়রার সাথে। তুমি জানো রাফসান দেখতে যেমন স্মার্ট, কথা বলেও তেমন পাকা। তুমি কি একটু ঈর্ষা দেখাতে চাইছো? না রে পাগল, শুধু দেখলাম আমার এক্স এখন কতটা ম্যাচিউর। তোমার ভালোবাসাই আমাকে বদলেছে। এখন শুধু চাই তুমি আমার হয়ে যাও, একেবারে পুরোপুরি। আস্তে আস্তে, কিন্তু স্থায়ীভাবে আমি তোমারই হব। ফোনের ওপাশে নীরবতা, আর আমার মুখে এক শান্তির হাসি। আর স্যারের অফিসে এক ইভেন্ট। স্যারের কথা মতো আমি যাব সাজগোজ করে, কিন্তু জানি ওখানে রাফসানও থাকবে, আর ওর চোখে আগুন আমি আগেই দেখেছি। ইভেন্টটা একটু হোটেলের ছাদে, হালকা মিউজিক, নরম আলো, আর তার মাঝে সায়রা কালো শাড়িতে যেন আগুনের মতো। আমি কাছে দিতে ও আসতে বলল, আজ একটু সাহসী হয়েও। তুমি আমার অতীত না, তুমি আমার বর্তমান। আর তুমি আমার ভবিষ্যৎ। এই কথা শেষ হতে না হতেই রাফসান এসে দাঁড়ালো। হো হো, এখন এক্সরা ফিউচারে চলে গেছে দেখি। যে মানুষকে ছেড়ে দিয়ে ফিরে আসে সে তো সময়ের ভুল ছিল, আর যার পাশে থেকে যায় সে সময়ের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। রাফসানের মুখ থমথমে। অনুষ্ঠানে সারার মায়ের বক্তৃতা। আমার মেয়ে খুব ইমোশনাল, আবার খুব প্র্যাকটিক্যালও। আমি চাই ওর জীবনসঙ্গী এমন হোক যে ওকে বুঝবে, কিন্তু একই সাথে সাহসী হবে। আমি বুঝতে পারছিলাম আজ ওর মা একটা কিছু বোঝার চেষ্টা করছে। রাফসান সবাইকে নিয়ে ছবি তুলছিল। হঠাৎ ওর হাত সায়রার কোমরে চলে গেল। আমি কয়েক কদম এগিয়ে গেলাম, কিন্তু কিছু বলার আগেই সায়রা ওর হাত সরিয়ে দিয়ে রাফসানকে বলল, স্টে ইন ইউর লিমিট। আমি তোমার কোনো কিছুই না। রাফসান থমকে গেল, আর সবাই চুপচাপ তাকিয়ে থাকলো। আমি ধীরে কাছে গিয়ে সায়রার পাশে দাঁড়িয়ে পড়লাম। তোমাকে দেখে গর্ব হচ্ছে। তুমি শুধু আমার ভালোবাসা না, তুমি নিজের শ্রদ্ধার জবাবও দিতে জানো। সায়রার চোখ ভিজে উঠল, কিন্তু ঠোঁটে হাসি। রাত 11টা, হোটেলের ছাদের কোনায় সায়রা আমাকে একা নিয়ে গিয়ে বলল, আজ আমি খুব কনফিডেন্স ছিলাম, কারণ জানতাম তুমি আমার পাশে আছো। আমি ওর হাত ধরলাম। তুমি জানো তোমার সাহসী আমাকে সাহসী বানিয়েছে। ও ধীরে আমার গলায় মুখ রেখে বলল, তাহলে সাহসী হয়ে আমাকে চুমু খাও, পুরো পৃথিবীকে ভুলে গিয়ে। আমরা একে অপরের চোখে তাকালাম। কোনো শব্দ নেই, শুধু ঠোঁটের নরম ছোঁয়া আর গা শিউরে ওঠে স্পর্শ। সে চোমাতে ছিল জেদ, ছিল ভালোবাসা, ছিল দখল। পরদিন সকালে রাতের বাসায়। তোমার ছবি আমি ফেসবুকে দেখলাম, সেই মেয়েটাই তো? হ্যাঁ মা, আর তুমি যেদিন ওকে সামনে দেখবে তুমি নিজেই ওর পক্ষে দাঁড়াবে। আশা করি তোর চোখে যে আগুন দেখেছি সেটা ওর চোখেও দেখি একদিন। আমি মায়ের হাত ধরলাম। আজ অফিসে একটা মিটিং ডাকা হয়েছে। সব টিম লিড, কয়েকজন হায়ার অথরিটি, আর বস মানে সায়রা। আমি টের পাচ্ছি কিছু একটা হবে, যেন মাথা ভেতর ঘুরবার কাছে অন্য কিছু। গত রাতে সেই মুহূর্ত, সায়রা ঠোঁটে আমার নামে ছাপ পড়ে গেছে যেন। অফিসের কনফারেন্স রুম। সায়রা দাঁড়িয়ে বলল, আজ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাচ্ছি। আমাদের টেক টিমের নতুন কো হেড হচ্ছেন রাহাত আহমেদ। কেউ কিছু বলতে চাইলে এখনই বলুন। ঘর নিস্তব্ধ। হঠাৎ চেয়ার ঠেলে উঠল রাফসান। ও একজন গেস্ট মেম্বার হিসেবে ছিল মিটিংয়ে। আপনার ব্যক্তিগত সম্পর্কের কারণে আপনি এই পদ দিচ্ছেন? সবাই চুপ। আমি ওর প্রেমিকা না, আমি ওর বস, আর আমি জানি কে যোগ্য আর কে অযোগ্য। আমি মাথা নিচু করে মুচকে আসলাম। আমার এক্স গার্লফ্রেন্ড এখন আমার পক্ষে দাঁড়ায়, এটা কল্পনা ছিল না। লাঞ্চ ব্রেকে ছাদের কোণে আমি সায়রা একা। তুমি জানো না কত বড় একটা উপকার করেছ। তুমি জানো না এই সিদ্ধান্তটা নিতে গিয়ে কতটা যুদ্ধ করেছি নিজের সাথে। আমি ওর হাত ধরলাম। তাহলে এখন আমিও একটা সিদ্ধান্ত নেই। কি? আজ থেকে তুমি শুধু বস না, তুমি আমার দায়িত্ব, আমার ভবিষ্যতের স্ত্রী। সায়রা চোখ ছলছল। ও আমার কানে ফিসফিস করে বলল, এই যে রোমান্টিক প্রতিশোধ নিচ্ছ, এটা কবে শেষ হবে? যেদিন তুমি বিয়ের রাতে বলবে আমি তোমার পুরোপুরি। সায়রা আমার বুকে মুখ লুকিয়ে ফেললো, আর আমি অনুভব করলাম এই মেয়েটা আবারও ধীরে ধীরে আমার হয়ে উঠেছে। সন্ধ্যায় সায়রার বাসায় সায়রার মা রাফসানকে ডেকে বললেন, তুমি ভালো ছেলে, কিন্তু সাইরা যার চোখে আলো দেখে তাকে আমি অন্ধ করতে পারি না। তুমি চাইলে আত্মীয় থাকো, কিন্তু জামাই হবার আশা ছেড়ে দাও। আপনিও হার মানলেন? না, আমি শুধু বুঝলাম ভালোবাসা জোর করে হয় না, সেটাকে জিতে নিতে হয়, আর এই ছেলেটা সেটা পেরেছে। রাফসান উঠে চলে গেল। তার চোখে ছিল হেরে যাওয়া পুরুষের নীরবতা। রাতে ফোনে যারা ও তানভীরের সাথে, রাফসান থেকে সাবধানে থেকো ভাই, ছেলেটা শেষ কথা বলার আগে শেষ করতে পারে।
কোনো ঝামেলা দেখলে আমাকেও জানাস, আমি ঢুকেই পড়বো। আমার এখন সবচেয়ে বড় শক্তি সায়রা। ও বাঁচে থাকলে কিছুই ভাঙবে না। রাত 11টা, ফোনে সায়রার সাথে। রাহাত, হ্যাঁ। আজ অফিসে আমার মুখে তুমি শুনতে পাওনি, তাই বলছি এখন। তুমি শুধু আমার প্রেমিক না, তুমি আমার স্বামী। আমার শরীর কেঁপে উঠল। তাহলে আজ রাতে ঘুমাবার আগে চোখ বন্ধ করো আর ভাবো তোমার স্বামীর বাহুতে তুমি ঠিক কতটা নিরাপদ। ও হাসলো। আমি শুনতে পাচ্ছিলাম ওর নিঃশ্বাস। ভালোবাসা এখন নিঃশ্বাসের থেকেও কাছের হয়ে গেছে। অফিসে সকালটা খুব অদ্ভুতভাবে শুরু হলো। লোকজনের মুখে ফিসফাস আমার নাম নিয়ে। কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু চোখে মুখে তাচ্ছিল্য। আমি বুঝতে পারছিলাম কিছু একটা হয়েছে। স্যারের কেবিনে। রাহাত, আজ সকালে হেড অফিস থেকে একটা মেইল এসেছে। তোমার নামে কিছু অভিযোগ, মেয়েদের সাথে অশালীন ব্যবহার নাকি। আমি চমকে উঠলাম। কি বলো তুমি? আমি তো নিজের ডেস্ক ছাড়া কোথাও থাকি না। আমি জানি তুমি কিছু করোনি, কিন্তু প্রমাণ দরকার। কারা এই অভিযোগ দিয়েছে সেটা এখনো বলা হয়নি। আমি নিজের দায়িত্বেই খুঁজে বের করব। ওর গলায় কাঁপুনি আমি স্পষ্ট শুনলাম। ও সবার সামনে আমাকে বাঁচাতে পারবে তো? রাতের বাসায় সন্ধ্যায়। কি হয়েছে শুনলাম? তুমি তো এমন না বাবা। মা, আমি কিছু করিনি, কিন্তু প্রমাণ না থাকলে কেউ বিশ্বাস করে না এখন। শুধু একটা মানুষই আন্ধারে আমার পাশে দাঁড়িয়ে, সায়রা। তাহলে ওকেই শক্তি বানাও, ভয় পেও না। যারা ও তানভীর এসে হাজির। রাফসান নিজে একজন জুনিয়রকে টাকা দিয়ে তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতে বলেছে। আর প্রিন্টারে একটা ভুয়ো স্ক্রিনশট ছাপিয়েছি, যেখানে তোমার নাম দিয়ে চ্যাটস বানিয়েছে। সবাই নিজের জায়গা থেকে খেলছে, এবার আমি আমার জায়গা থেকে খেলবো। পরদিন অফিসে টিম মিটিং। সবাই চুপচাপ বসে। সায়রা সামনে এসে দাঁড়ালো। আমি একজন মহিলার মতো কথা বলছি না, আমি একজন বস হিসেবে বলছি। আমাদের টিমে যিনি মিথ্যে স্ক্যান্ডাল ছড়াচ্ছেন তার প্রমাণ হাতে আসার পরেই তাকে অফিস থেকে বের করে দেওয়া হবে। আর যাকে টার্গেট করা হয়েছে তিনি নির্দোষ, আমি বিশ্বাস করি। আমি ওর দিকে তাকালাম। এই মেয়েটাই তো একসময় আমার ভালোবাসা ছিল, এখন আমার লড়াইয়ের সহযোদ্ধা। ব্রেক টাইমে ছাদে সায়রা আমাকে পাশে ডাকলো। আমি যদি না পারি প্রমাণ করতে তোমার নির্দোষতা, তখন সবাই বলবে তোমার গার্লফ্রেন্ড বলেই বাঁচিয়ে দিয়েছি। তুমি পাশে থাকলে চলবে। এই পৃথিবীর কোনো মানুষ আমার চরিত্র নিয়ে কথা বলার সাহস পাবে না। তাহলে শোনো, এই চাপে আর আমি তোমাকে হারাতে পারবো না। চলো সব কিছু ছেড়ে পালিয়ে যাই, শুধু আমি আর তুমি। বিয়েটা করে ফেলি, সবাইকে চমকে দিই। আমার গলা শুকিয়ে গেল। তুমি এটা সিরিয়াসলি বলছো? হ্যাঁ, আমি তোমার হাত ধরে বাঁচতে চাই। গুজব, লোকজন, অফিস সব কিছু ভুলে। আমি ওর হাতটা শক্ত করে ধরলাম। তুমি যখন বলবে তখনই পালাবো, তবে পালিয়ে না, বরং যুদ্ধে জিতে সবাইকে দেখিয়ে যাব তোমাকে কতটা ভালোবাসি। অফিসে প্রবেশ করার আগেই একটা অদ্ভুত আত্মবিশ্বাস ছিল ভেতরে। মনে হচ্ছিল আজ সত্যি কিছু বদলে যাবে। সায়রার গলা বর্ষায় ভরা, চোখে ছিল অদম্য লড়াইয়ের আগুন। সকালে সায়রার কেবিনে। আমি কাল রাতেই সিসিটিভি ফুটেজ ট্র্যাক করেছি। সেদিন তোমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যেই দিনটাতে, ওই রাতে তুমি ওভারটাইম করেছিলে একা, আর কেউ ছিল না। তুমি এটা সত্যিই করেছো? তোমার হয়ে যদি আমি না দাঁড়াই তাহলে ভালোবাসা কিসের? আমি ওর দিকে তাকিয়ে থাকলাম। এক্স গার্লফ্রেন্ড শুধু বস নয়, আর সে হয়ে উঠেছে আমার বেস্ট পার্টনার। অন্যদিকে যারা ও তানভীর অফিসে প্রিন্টার ঘরে। এই পেন ড্রাইভে যা আছে সেটা দেখলে পুরো অফিস বোবা হয়ে যাবে। ফেক চ্যাটসের ফন্ট ম্যাচিং, টাইম স্ট্যাম্প সব ফেক। এটা একমাত্র রাফসাইনই বানাতে পারে। আরেকটা বোমা আছে, এই প্রিন্টারের লগে দেখা যাচ্ছে কে কখন কি ছাপিয়েছে। মধ্যঞ্চ অফিসের কনফারেন্স রুমে ইমার্জেন্সি মিটিং। তারা সবার সামনে দাঁড়িয়ে। সকলকে জানাতে চাই, রাহাতের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে। সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল প্রমাণ অনুযায়ী সে নির্দোষ। পুরো রুম নিস্তব্ধ। আমি উঠে দাঁড়ালাম। আমি কখনোই ভাবিনি সত্য প্রমাণ করতে এতটা লড়তে হবে। তবে আমি কৃতজ্ঞ, কারণ আমার পাশে এমন একজন আছে যিনি শুধু আমার বস নন, আমার ভালোবাসা, আমার সাহস। কেউ ফিসফিস করছে আমার বিরুদ্ধে, প্রিন্ট করা মিথ্যের চ্যাট, বানানো গল্প, এসব যার কাজ সে এক অফিস সহকর্মী সুমন ও তার পিছনের মানুষ রাফসান। আমি ভুল করেছি, রাফসান ভাই বলেছিল, আমি জানতাম না এটা এত বড় হয়ে যাবে। রাফসানকে সাসপেন্ড করা হচ্ছে এবং অফিস থেকে তার অ্যাক্সেস ব্লক করা হচ্ছে। এটা অফিস, নাটকের মঞ্চ নয়। আর রাহাত, উনি আমার অফিসের সিনিয়র হেড। ও থামলো। উনি আমার হবু জীবনসঙ্গী। এক মুহূর্ত স্তব্ধতা, তারপর হাততালি। আমি হাঁটতে হাঁটতে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। তুমি শুধু আমার বস না,
তুমি আমার মাথার মুকুট। যতদিন তুমি আছো আমার হারার ভয় নেই। ও আমার হাত চেপে ধরলো, সামনে সবাই, কিন্তু যেন গোটা পৃথিবী আমাদের ঘিরে এক চুপচাপ দৃশ্যপট। বিকেলে ছাদের কোণে। এখন তুমি কি বলবে? পালিয়ে যাব না সামনে এগোবো? পালিয়ে যাওয়ার দিন শেষ, এখন আমরা সামনে হাঁটবো, হাতে হাত রেখে। তাহলে বিয়ের তারিখ ঠিক করি। ঠিক করো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? বিয়ের রাতে তুমি বলবে তোমার সাহসী প্রেমিককে ভালোবাসা দিয়ে শেষ করে দেব। ও হেসে ফেলল, আর আমি বুঝলাম জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা আমরা দুজন একসাথে জিতে গেছি। সকালটা অদ্ভুত শান্তিতে শুরু হলো। মা হাতে এক কাপ চা নিয়ে আমার ঘরে এসে বসেছিল। তোর অফিসের খবর আমি জানি, মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে। ভালোবাসে না মা, আমাকে নিয়ে যুদ্ধ করে, সব হারে তবুও পাশে দাঁড়ায়। তাহলে আর দেরি কেন? মেয়ের পরিবারের প্রস্তাব পাঠাই। বিকেলে সায়রার বাসায় আমি, মা আর যারা মিলে সায়রার বাসায় গেলাম। দরজা খুললো সায়রার মা, মুখে বিরক্তির ছাপ। আপনার ছেলে তো অনেক বিখ্যাত এখন, মেয়ের বস, প্রেমিক, এখন আবার হবু জামাই। সায়রা যেমন মেয়ে এমনটা হবারই কথা। আমি চাই এ দুজন একসাথে থাকুক সব সময়। মা, তুমি সব জানো, তবু বলছি আমি ওকে ভালোবাসি, আর এই সম্পর্কের জন্য লড়বো, যত বাধাই আসুক। তোমরা যদি একে অপরকে এতটা বোঝো, আমি কে আলাদা করে বলার? শুধু বলি খুশি থেকো, দুজন দুজনকে সম্মান দিও সবসময়। পরদিন ছুটি নিয়ে বাসা খোঁজার কাজে বের হলাম। সায়রা চায় এমন বাসা যেখানে সকালে আমার ঘুম ভাঙবে ওর কাঁধে মুখ রেখে। আমি তখন মুগ্ধ হয়ে ওকে দেখছিলাম। তুমি যদি বলো আমি একটা ফ্ল্যাট কিনে ফেলি, সারা জীবন সেখানে শুধু তোমার গন্ধ থাকবে। তুমি না একেবারে বাজে হয়ে গেছো, কিন্তু আমি পছন্দ করি এই বাজে তোমাকে। সন্ধ্যা, নতুন বাসা দেখে ছাদে দাঁড়িয়ে, চাঁদের আলোয় ওর মুখ ঝলমল করছে। আমি কিছু বলার আগে ও কাছে এসে দাঁড়ালো। তুমি না থাকলে এই শহর আমার কাছে একটা বড় খালি ঘর হতো। তুমি এখনো বুঝতে পারো না আমি তোমার জন্য কেন এতটা পাগল? সায়রা আমার কাঁধে হাত রেখে চোখে চোখ রাখলো। তুমি সাহসী ছিলে, এবার আমার পালা। তুমি জানো না তুমি আমার ভেতরটা গলিয়ে দিচ্ছ। তোমাকে ভালোবাসি রাহাত। এই শহর, এই আকাশ, এই আমি, সবকিছু শুধু তোমার জন্য। রাতে বিয়ের কার্ডের ডিজাইন আমি, যারা আর মা মিলে ডিজাইন করছিলাম। সায়রা নামে একটা ডিজাইন সেন্ড করে ওকে ছবি পাঠালাম। এই নামের পাশে আমার জীবন লিখে দিও, তাহলেই কার্ড হবে পারফেক্ট। সকালে অফিসে গিয়ে সবাইকে দাওয়াত দিলাম। কার্ড হাতে পেয়ে তানিয়া একদমে বলে উঠলো, মানে আমাদের বস আর বসের এক্স গার্লফ্রেন্ড এখন অফিসিয়ালি লাভার্স? আরে ভাই, এবার বিয়েতে গিয়ে আমরা কনেযাত্রীর পাশে বসবো না বরপক্ষ? দুই পক্ষই আমার, কারণ ও আমার বস ছিল, এখন হবে বউ। সবাই হাসতে হাসতে অভিনন্দন জানালো। দুপুর ক্যান্টিনে সায়রার সঙ্গে দেখা। সায়রা আজ একটু ব্যস্ত ছিল। ক্যান্টিনে বসে ও বলল, এত কিছু এত তাড়াতাড়ি ঘটছে যে বুঝতেই পারছি না, স্বপ্ন নাকি বাস্তব। স্বপ্ন হলে এইভাবে তোমার হাত ধরতে পারতাম না। আমি ওর হাতটা টেনে নিয়ে হাতে চুমু খেলাম। সায়রা আমার দিকে তাকিয়ে মুচকে আসলো, কিন্তু চোখে পানি। তুমি না থাকলে হয়তো জীবনটা এমন হতো না। তুমি না থাকলে আমি আজও কেবল এক্স তকমা নিয়ে ঘুরে বেড়াতাম। বিকেলবেলা ব্যাচেলর নাইট প্ল্যান। যারা আর তানবীর মিলে ব্যাচেলর নাইটের সব প্ল্যান করছে। তানবীর আমার কানে কানে বলল, আজকের দিনটা স্যারের হাতেই তো দিয়েছি আগে। তবে সাবধান, ব্যাচেলর নাইটে যেন সিক্রেট ভিডিও না বানানো হয়। সবাই হেসে উঠল। রাতে আমি আর সায়রা ভিডিও কলে। সায়রা রাত 11টায় ভিডিও কল এলো। লাইট অফ, মুখে হালকা মেকআপ, একদম শান্ত লোক। কাল তো সব বদলে যাবে, ভয় লাগছে রাহাত। আমি থাকলে কখনো ভয় পাবে না তুমি, প্রতিজ্ঞা করছি। তাহলে প্রতিজ্ঞার প্রমাণ দাও এখন। কি চাই তোমার? আমার কপালে চুমু, আমার চোখে বিশ্বাস, আর ঠোঁটে ভালোবাসা। ভার্চুয়ালি হলেও চলবে। আমি ফোনে স্ক্রিনে ঠোঁট ছুঁয়ে দিলাম। সায়রার চোখে তখন এক ফোঁটা অশ্রু, হয়তো ভালোবাসা। তো এটাই শেষা, কাল আমি হব শুধু তোমার। তুমি তো আজও কেবল আমার, শুধু আইনি কাগজটা বাকি। রাত 12টা, দরজায় কুপি কুপি শব্দ। আমি দরজা খুলে দেখি সায়রা দাঁড়িয়ে, একা, হালকা নীল শাড়িতে। তুমি এই রাতে এখানে? শেষ রাতটা তোমার গন্ধ নিয়ে ঘুমাতে চাই, তুমি আপত্তি করো না প্লিজ। আমি আর কিছু না বলে ওকে আমার রুমে নিয়ে এলাম। আমার বিছানায় বসে সায়রা আমার হাত ধরলো।
তোমার পাশে ঘুমালে আমার সব ভয় চলে যায়। শুধু জেগে থাকো আজ রাত। আমি চুপচাপ ওর পাশে বসে কাঁধে মাথা রাখলাম। চাঁদের আলো জানালা দিয়ে আমাদের ছুঁয়ে গেল। এই রাতটাই আমার প্রিয় রাত হয়ে থাকবে, কারণ তুমি পাশে। সকালের আলোতেই আমার ঘুম ভাঙলো। আজ আমার বিয়ে, কি অদ্ভুত এক অনুভূতি। বুকের ভেতর কেমন যেন কাঁপন। ঘুম শেষ জামাইবাবু? আজকে তো তুই কারোর বরে তকমা পেয়ে যাচ্ছিস। আসলে ভাবতেই পারছি না সায়রা আজ আমার হয়ে যাবে। সাজসজ্জা আর বরযাত্রা শুরু। বন্ধু তানবীর আমার শিরোনি ঠিক করে দিতে দিতে বলল, দেখ বন্ধু, বিয়ের পর কার্টুন দেখা ছাড়া নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারবি না। কার্টুন দেখা যদি সাইডার কোলে বসে হয় তাহলে আমি রাজি। সবাই হেসে উঠল। বরযাত্রা বের হলো গাড়িতে চড়া বাদ্যবাজনা নিয়ে। কোনে পক্ষের বাড়ি, ফুল দিয়ে বরণ। সায়রা ঘরের কোণ থেকে এসে সামনে এলো। ওর লাল বেনারসি আর সোনালি গহনা দেখে আমি কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেলাম। তুমি যেন স্বপ্ন। স্বপ্ন না, আজ থেকে বাস্তব, শুধুই তোমার। বিয়ের আসর কাজী সাহেবের সামনে। ছেলে, তুমি কি এই মেয়েকে কবুল করো? আমি কবুল করি, অন্তর থেকে, মন থেকে, ভালোবাসা দেখে। আর মেয়ে, তুমি কি এই ছেলেকে কবুল করো? আমি কবুল করি, প্রেম দিয়ে, সম্মান দিয়ে, সাহস দিয়ে। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। হাতে মেহেদির মতো সুন্দর সম্পর্কের রং বসে গেল। বৌভাতের পর প্রথম রাতের জন্য সাজানো ঘর। ঘরে ঢুকতেই দরজা ফুলে তোরা, ভিতরে সুগন্ধি মোমবাতি আর নরম বিছানা। আমি ধীরে ধীরে ওর ঘুমটা তুলে ওর মুখের দিকে তাকালাম। আজ থেকে আমার পৃথিবী তুমি। তোমার মুখটাই আমার আলোর দিশা। তুমি জানো, আমার সব ভয় তোমার একটা স্পর্শে উবে যাবে। আমি হাত বাড়িয়ে ওর মুখ ছুঁয়ে পড়লাম। তোমার চোখে এখন পুরো মহাবিশ্বের ডাক। আমি শুধু ডুবে যেতে চাই। তুমি আজ শুধু বর না, আমার সাহস, আমার ভালোবাসা, আমার পুরুষ। তারপর ওর ঠোঁট আমার কাঁধে ছুঁয়ে পড়ল। তুমি যদি চাও, আমি আজ নিজের সবকিছু তোমার কাছে দিতে চাই। আমি ওকে জড়িয়ে নিলাম। গায়ে শাড়ি ছিল, কিন্তু স্পর্শ ছিল অন্তত সাহস। চুমোতে ছিল অজস্র অনুভূতি। এক একটা স্পর্শ যেন শত শব্দের কবিতা। আমি তোমাকে ছুবই, যতটা গভীরে তুমি আমায় চেয়েছ। তবে দেরি করো না, এই রাত শুধু আমাদের। চাঁদের আলোয় এক ঘরে এক বিছানায় দুজন এক হয়ে গেলাম, শুধু ভালোবাসা দিয়ে, সাহস দিয়ে, বিশ্বাস দিয়ে। সকালবেলা ঘুম ভাঙতে চোখের সামনে সায়রাকে দেখে মনের ভিতরটা একেবারে শান্ত হয়ে গেল। ওর এলোমেলো চুল, ঘুম ঝরানো চোখ একেবারে স্বর্গের মতো লাগছিল। কি দেখছো এভাবে? আমার সম্পদ দেখে যেন হারিয়ে না যায়। হারালে কিন্তু বইয়ের গলা টিপে ঘুমাতে পারবে না। আমি হেসে ওকে কাছে টেনে নিলাম। দুজন একসাথে অফিসে ফেরা। 2 সপ্তাহের ছুটি শেষে অফিসে ফিরলাম একসাথে। লিফটে দাঁড়িয়ে সায়রা বলল, আজকে সবাই আমাদের নিয়ে মজা করবে, জানো তো। করো, তাতে যদি তোমার ঠোঁটের হাসি থাকে আমি রাজি। ওর ঠোঁটে এক খেলতে লাজুক আছে, যেন আবার প্রেমে পড়ে যাচ্ছে। অফিস টিমে চমকপ্রদ প্রতিক্রিয়া। ওরে বাবা, আমাদের বস আর সাবেক এক্স এখন একসাথে বসবাস করছে। মানে অফিসে বস আর রাহাত, আর বাসায় বউ বউ খেলা, কি চমৎকার। রাহাত, আজ থেকে সায়রার কাছে সিক্রেট রাখলে তুই মরবি, বুঝলি? বউয়ের সামনে আর সিক্রেট কই রাখি, সব খুলেই দিতে হয়। সবাই হেসে উঠল। নতুন চরিত্রের প্রবেশ রিমি। তানবীর আমার পাশে এসে বলল, দোস্ত, কাল থেকে নতুন প্রজেক্ট জয়েন করছে। একদম পারফেক্ট, একদম স্মার্ট, জোস দেখতে। আমি হেসে বললাম, আরে ভাই, আমি এখন সংসারী মানুষ। ঠিক তখনই কনফারেন্স রুমে ঢুকলো রিমি। উচ্চতা মাঝারি, চোখে চশমা, গায়ের রং শ্যামলা, কিন্তু হাব ভাব বেশ স্মার্ট। হাই এভরিওয়ান, আই এম রিমি, ইউর নিউ প্রজেক্ট কনসালটেন্ট। সায়রার মুখে তখন হালকা একটা কোণঠা। ও আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, নতুন কলিগ কেমন লাগছে? তোমার চোখের চেয়ে কম ঝিলমিল তো। ভালোই বললে, তবে খেয়াল রেখো, বইয়ের চেয়ে বেশি হাসলে কিন্তু হিসাব হবে। আজকে সকালটা একটু বেশি চাপের। প্রজেক্ট ডেডলাইন সামনে, আর সেই দিন প্রজেক্ট আমার কাজ করছে নতুন কলিগ টিমে। সাইডার চোখে সেটা খুব একটা স্বস্তিদায়ক লাগছে না। অফিস কনফারেন্স রুমে প্রেজেন্টেশন, রিসার্চার। রাহাত, এই প্রেজেন্টেশনটা একবার দেখে দাও, তোমার সাজেশন দরকার। অবশ্যই, তুমি যতটা ডিটেলস গিয়েছো সেটা প্রশংসার দাবিদার। তুমি প্রশংসা করলে ভালো লাগে, তোমার চোখে ভালো হওয়াটা একটা স্পেশাল ফিলিং। আমি হালকা হেসে পাশ কাটালাম। ততক্ষণে দেখি দরজার ফাঁক দিয়ে সাইডে দাঁড়িয়ে আছে মুখ থমথমে।
সায়রার কেবিন চুপচাপ উত্তেজনা। আমি ঢুকতে সায়রা চুপচাপ চেয়ারে বসে রইল। এইভাবে চুপ করে থাকলে খুব অচেনা লাগে সায়রা। রিমি খুব ঘনিষ্ঠ হয়ে গেছে তাই না? ও কাজ করছে আর আমি ওর গাইড করছি। এতে যদি তুমি কষ্ট পাও আমি লিমিট ঠিক করব। আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু একজন স্ত্রী হিসেবে হালকা জ্বালা বুকে লাগে। আমি ওর হাত ধরে বললাম, তোমার ভালোবাসা আমার কম্পাস, পথ হারাবো না। লাঞ্চের সময় তানভীর আর যারার ঠাট্টা। রিমি রাহাতের চারপাশে যেইভাবে ঘুরে মনে হয় গ্র্যাভিটেশনাল পুল তৈরি হয়েছে। এদিকে সায়রার মুখ দেখে মনে হচ্ছে এখনই ফাইল দিয়ে কপালে মারবে। তোমরা যেন আগুনে পেট্রোল ঢালছ। আগুন শুধু পোড়ায় না, আলোও দেয়। বাড়ি ফিরে সায়রার দ্বিধা। তুমি কিছু বলছো না, চুপ করে আছো কেন? ভেবেছি অফিসটা বদলে ফেলবো। কি বলছো? কেন? তোমার পাশে থাকতে গেলে যদি আমার ভালোবাসা বারবার বোঝাতে হয় তাহলে আমি দুর্বল হয়ে পড়ি। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, তুমি দুর্বল না, তুমি আমার সবচেয়ে শক্ত জায়গা। তুমি না থাকলে আমি নিজেকেই হারিয়ে ফেলি। তাহলে প্রমাণ দাও, রিমির সামনে শুধু অফিসের বস থাকবে, প্রেমিক না। তোমার জন্য আমি যে কোনো প্রমাণ দিতে রাজি, এমনকি নিজের হৃদয় খুলে রাখতেও। রাত সাহসী কিছু কথা, কিছু স্পর্শ। আমি ধীরে ওর কপালে চুমু দিয়ে বললাম, তুমি যদি কোনোদিনও না বলো তবুও আমি বুঝে যাবো তুমি কষ্টে আছো, কারণ আমি তোমার হৃদয়ের শব্দ শুনতে পারি। তোমার স্পর্শে ভয় কেটে যায়, শুধু ভালোবাসা থাকে, আরো গভীর ভালোবাসা। আমি ওর হাত ধরে বললাম, তুমি চাইলে আমি আবার তোমার প্রেমে ফেলতে পারি, প্রতি রাতেই নতুন করে। সকালটা একটু অস্থিরতায় শুরু হলো। সায়রার আচরণ কেমন যেন বদলে গেছে, আর রিমি দিন দিন আরো স্পষ্টভাবে বোঝাচ্ছে ওর অনুভব। প্রেমটা সায়রার প্রতি এখন আগের মতোই রয়ে গেছে, কিন্তু নতুন ছায়া পড়েছে আমাদের মাঝে। অফিস কনফারেন্স রুম, রিমির কনফেশন। রাহাত, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি জানি তুমি বিবাহিত, কিন্তু আমার মনের উপর তো আমার নিয়ন্ত্রণ নেই। আমি তোমায় পছন্দ করে ফেলেছি। আমি হতবাক হয়ে ওর দিকে তাকালাম। রিমি, আমি সায়রাকে ভালোবাসি। ভালোবাসা মানে শুধু অনুভব না, দায়িত্ব। তুমি স্পষ্ট করে দিলেই আমি দূরে থাকবো, কারণ আমি ভালোবাসি কিন্তু তোমাকে হারাতে চাই না। ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সায়রার চোখে পড়ে গেল আমাদের এই মুহূর্তটা। সায়রার অভিমানে দূরত্ব। রাতের বেলা ঘরে ফিরে ও একদম চুপচাপ। আমি বুঝতে পারছিলাম ও কষ্ট পেয়েছে। সায়রা, শোনো প্লিজ। তোমার কিছু বলার দরকার নেই রাহাত, আমি দেখেছি সবকিছু নিজের চোখে। তোমার চোখে যেটা দেখেছো সেটা সম্পূর্ণ নয়। ও কনফেস করেছে, আর আমি ওকে স্পষ্ট না বলে দিয়েছি। তুমি যদি ওর জায়গায় আমার বিশ্বাস রাখতে না পারো তাহলে আমার ভালোবাসা ছোট হয়ে যাবে। আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, তোমার বিশ্বাসই আমার সবকিছু। আমার হৃদয়ে শুধু একজনের জায়গা, সেটা তুমি। পরদিন রিমির বিদায়। রিমি শেষায় ট্রান্সফার চেয়ে নিয়েছে। তোমাদের যেন কোনো ভুল বোঝাবুঝি না থাক, এই জন্যই আমি যাচ্ছি। ভালোবাসার মধ্যে আত্মত্যাগও একটা রূপ। ধন্যবাদ রিমি, তুমি সত্যি সম্মানিত একটা সিদ্ধান্ত নিয়েছ। সাইরারও চোখ ভিজে উঠলেও কিছু বলল না, শুধু মাথা নেওয়ালো। বৃষ্টি ভেজা সন্ধ্যা, বন্ধ দরজা খুলে হৃদয়ের মিলন। সায়রা একা বারান্দায় বসেছিল, হালকা বৃষ্টি পড়ছে। আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। তুমি জানো, এই বৃষ্টি আমার কাছে শুধু পানির ফোঁটা না, এটা আমার প্রতিজ্ঞা, প্রতিচ্ছবি। তাহলে প্রতিজ্ঞা করো, ভালোবাসা কোনোদিন আর প্রশ্নবিদ্ধ হবে না। আমি ওর হাত ধরে বললাম, প্রতিজ্ঞা করি, এই হাত জীবনের শেষ দিন পর্যন্ত ছাড়ব না। তোমার পাশে থাকলেই আমি পৃথিবীর সব পেয়ে যাই। তাহলে এসো আবার নতুন করে প্রেম শুরু করি, পুরনো সব ভুলে গিয়ে। ও আমার বুকে মুখ গুজে বলল, তোমার বুকটা আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। সারার সঙ্গে ঝড়ের পর আবার শান্তি ফিরে এসেছে। ওর বিশ্বাস আর আমার প্রতিজ্ঞা, এই দুয়ে ভর করে নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। অফিসে সবার মধ্যে একটা কানাঘুষা চলছে, কারণ রেমির হঠাৎ বদলি হওয়া আর আমাদের সম্পর্ক নিয়ে টুকটাক গুঞ্জন। অফিস মিটিং রুম, প্রজেক্ট অ্যানাউন্সমেন্ট। রাহাত ভাই, নতুন প্রজেক্টে শুনেছি আপনি আর ম্যাডাম একসাথে হেড করছেন। হ্যাঁ, আমরা একসাথে কাজ করব, শুধু অফিস নয়, জীবনের প্রজেক্টও। মানে আমরা স্বামী স্ত্রী, অনেকদিন আগেই বিয়ে হয়েছে, এখন শুধু তোমাদের জানানো হলো। ওয়াও, এই প্রেম তো সিনেমাকেও হার মানায়। সবার চোখ মুখে একরাশ বিস্ময় আর আনন্দ। ছোট গেট টুগেদার, রাহাতের সারপ্রাইজ। একটা হালকা অফিস গেট টুগেদার হলো। আমি মাইক্রোফোন হাতে নিলাম। আজ আমি একটা বিশেষ মানুষকে একটা কথা বলবো সবার সামনে। সবাই চুপ। সারা একটু অবাক হয়ে তাকালো আমার দিকে।
আমার বস, আমার এক্স আর আমার এখনকার জীবন সঙ্গিনী। তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি চাই তুমি শুধু আমার অফিসে না, আমার হৃদয়ে বস হয়ে থেকো। সবাই করতালি দিয়ে উঠল। সায়রার চোখে জল, মুখে একটা অদ্ভুত প্রশান্তি। তোমার মতো একজন মানুষকে ফিরে পেয়ে আমি কৃতজ্ঞ আর গর্বিত। রাত রোমান্টিক সময়, ভালোবাসা পূর্ণতা। বাড়ি ফিরে হালকা মিউজিক চলছিল। আমি ওর চুলে হাত বুলিয়ে বললাম, তুমি জানো, তুমি না থাকলে আমি এই সাফল্য উপভোগ করতে পারতাম না। আর তুমি না থাকলে আমি মানুষটার উপরে বিশ্বাস রাখতে শিখতাম না। আমরা ধীরে ধীরে একে অপরের কাছাকাছি এলাম। ও ঠোঁটের কোণে একটা লাজুক হাসি, আর আমার চোখে শুধুই প্রেম। তুমি শুধু আমার বউ না, আমার হিরো। তাহলে তোমার এই হিরো আজ তোমার বুকেই ঘুমাবে শান্তিতে। আমি ওকে জড়িয়ে ধরলাম। এই জড়িয়ে ধরা এই মুহূর্তটা যেন বলছিল সব ভুল, সব ব্যথা শেষে একটা পরিপূর্ণ ভালোবাসার গল্প শেষ হয়ে আসে। 1 বছর হয়ে গেল আমাদের গোপন বিয়ের। আজ আমাদের বিবাহ বার্ষিকী। 1 বছর, যেখানে তীব্র অভিমান ছিল, রোমান্টিক প্রতিশোধ ছিল, আবার ছিল অজস্র ভালোবাসা। আমি ঠিক করেছিলাম আজ ওকে একটা সারপ্রাইজ দিব, যা ও কখনো কল্পনা করেনি। সকালে অফিসে বিবাহ বার্ষিকীর প্ল্যান। দোস্ত, প্ল্যান কি? একটা অফিস ইভেন্ট বানিয়েছি, কিন্তু থিমটা লাভ ইন দ্য এয়ার। কেউ টের পায়নি এখনো। ম্যাডাম তো রাগে ফুঁসছেন যখন শুনবে অফিসটাই প্রেমিকের সারপ্রাইজ। এইবার অফিসের বসকে প্রেমের বস বানিয়ে ছাড়বো। অফিসে থিম পার্টি শুরু। সবার হাতে গোলাপ, ক্যান্ডেল লাইট, ডিনার স্টাইলে অফিস সজ্জিত। সায়রা এসে থমকে গেল। এটা কি রাহাত? তোমার জন্য, শুধু তোমার জন্য। সায়রা চোখ ভিজে উঠল। আপু, এবার একটু হাসুন তো, বরের চেষ্টাটা তো অসাধারণ। মাঝরাতে ছাদের উপরে, ছাদের নিচে আমি সায়রাকে নিয়ে ছাদে এলাম। সেখানে ছোট্ট একটা টেবিল, কেক আর লাইটিং এর দেখা। আই স্টিল চুজ ইউ। 1 বছর আগেও তুমি আমার ছেলে, আজও আছো, ভবিষ্যতেও থাকবে। তুমি না থাকলে আমার ভেতরের শক্তিটা কখনোই জাগতো না। তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। বোমা, এই প্রথমবার আমার ছেলেকে এতটা পরিণত আর শান্ত দেখছি, তার জন্য ধন্যবাদ তোমাকে। মা, আপনি? তোমার জন্য এনেছি। তুমি আমার পরিবার, তাই তোমার মা হওয়াটা প্রাপ্য। সায়রা মায়ের পায়ে হাত দিয়ে দোয়া নিল। আমার মা কপালে হাত রেখে বললেন, এই মেয়ে, তোর কপালে বড় সৌভাগ্য। শেষ দৃশ্য, ভালোবাসার পরিপূর্ণতা। আমি ওকে জড়িয়ে বললাম, তুমি শুধু অফিসের বস না, শুধু আমার জীবনের সিও। আমি সব দায়িত্ব ছেড়ে দিতে রাজি, শুধু তোমার প্রেমিক হয়ে থাকতে চাই। তাহলে আজ থেকে তুমি অফিসে আমার প্রেম, আর ঘরে আমার আবেগের রাজা। ওর ঠোঁট ছুঁয়ে গেল আমার কাঁধে। আকাশে তখন চাঁদ, বাতাসে এক শান্ত ভালোবাসা, আর আমাদের মাঝে কোনো দ্বিধা নেই, শুধু গভীর প্রেম। তো গল্পটি এখানে শেষ করছি। জানি গল্পটা ভালো হয় নাই, কিন্তু কিছু করার নাই। তারপরেও ম্যানেজ করে নিয়ে, কিছু করার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।